শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি শুরু। জুমার খতিব বললেন, জ্ঞান বিজ্ঞানে উন্নতি ইসলামী বিপ্লবের বড় অর্জন। প্রধান সামরিক কমান্ডার দেইফে শাহাদাতের কথা জানিয়েছে হামাস। প্রশংসা করে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের প্রায় সব প্রতিরোধ সংগঠন। বাংলাদেশে হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। এবং ভারতে বাজেট অধিবেশন শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের বাজেট দেশবাসীর জন্য নতুন বিশ্বাসের সোপান হতে চলেছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানে আজ থেকে ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে 10 দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। আজ ফেরসে 12ই বাহমান। 1979 সালের এই দিনে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি প্রায় 15 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আসেন এবং এর 10 দিন পর বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। এই 10 দিনকে ইরানে আলোকোজ্জ্বল 10 প্রভাত নামে অভিহিত করা হয়। বিপ্লব বার্ষিকীকে সামনে রেখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গতকাল বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। সেখানে তিনি কুরআন তেলাওয়াত ও দোয়া করেন, বিপ্লবের মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারের অদূরে শহীদদের কবরস্থানে যান। ইসলামী বিপ্লবের বিজয়ের মাধ্যমে ইরানের মাটি থেকে চিরতরে মুছে যায় 2500 বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। উৎখাত হয় আমেরিকার পদলেহী রেজা শাহ সরকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান তোরাবি ফার্দ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা শক্তি সামর্থ্য গড়ে তোলার জন্য জ্ঞান বিজ্ঞানে উন্নতির উপর জোর দিয়েছেন। তার মতে ইসলামী বিপ্লবের সবচেয়ে মূল্যবান অর্জন হল জ্ঞান বিজ্ঞানে উন্নতি। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি একথা বলেন। আজ থেকে ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকী 10 দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। 1979 সালের এই দিনে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি নির্বাসন থেকে ইরানে ফিরে আসেন। এ কারণে আজ তেহরানের প্রধান জুমার নামাজ অনুষ্ঠিত হয় হযরত ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার কমপ্লেক্সে। সেখানে জুমার ইমাম আবু তোরাবি ফার্দ আরও বলেন, ইসলামী ইরান জ্ঞান বিজ্ঞানে যে উন্নতি সাধন করেছে সেটার ভিত্তি স্থাপন করে গেছেন এবং এই পথ ধরেই ইরান উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। জুমার খতিব প্রতিরোধ সংগ্রামের বিজয়ে গাজার ধৈর্যশীল ও ইমানদার জনগণকে অভিনন্দন জানান এবং গাজাবাসীর প্রতিরোধের প্রশংসা করেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইব সহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করেছে আল কাসাম ব্রিগেড। শাহাদাত বরণ করা সামরিক কমান্ডারদের মধ্যে ডেপুটি সামরিক কমান্ডার মারওয়ান ইসা, ওয়েপন ও কম্ব্যাট সার্ভিসের কমান্ডার গাজী আবু তামা, জনশক্তি ও সাপ্লাই ইউনিটের কমান্ডার রায়েদ সাবেদ এবং খান ইউনুস ব্রিগেডের কমান্ডার রাফে সালামা রয়েছেন। এর পাশাপাশি হামাসের নর্দার্ন ব্রিগেডের কমান্ডার আহমেদ আল কান্দুর ও সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার আইমান নফেল শহীদ হয়েছেন। গত আগস্ট মাসে ইসরায়েল ঘোষণা করেছিল যে বিমান হামলায় দেইব শহীদ হয়েছেন, কিন্তু হামাস বিষয়টি গতকালের আগ পর্যন্ত নিশ্চিত করেনি। গতকাল 30 জানুয়ারি বৃহস্পতিবার হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা বিষয়টি নিশ্চিত করেন। দেইফের পুরো নাম মোহাম্মদ আবু খালেদ দেইব। শহীদ হওয়ার আগে ইহুদিবাদী ইসরায়েল তাকে 7 বার হত্যার চেষ্টা চালালেও তিনি বেঁচে যান।
ফিলিস্তিনের এই বীর মুজাহিদ হামাস আন্দোলনের কমান্ডার হিসেবে নিযুক্ত হওয়ার পর ইসরায়েল বিরোধী বহু বড় বড় অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইব সহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করার পর এ বিষয়ে বেশ প্রতিক্রিয়া হয়েছে। ফিলিস্তিনি দলগুলো ঘোষণা করেছে তাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে। প্যালেস্টাইন লিবারেশন পপুলার ফ্রন্ট এক বিবৃতিতে হামাসের প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ দেইব সহ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারের শাহাদাতের ঘটনায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ দেইব সফলভাবে আল-আকসা ঝড় অভিযান চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিতে সক্ষম হন। প্যালেস্টাইন লিবারেশন পপুলার ফ্রন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, কমান্ডারদের শাহাদাতের ফলে প্রতিরোধ শক্তিতে দুর্বল হবে না, বরং আমাদের সংকল্প ও ইচ্ছাশক্তি আরও সুদৃঢ় হবে। ফিলিস্তিনি পপুলার রেজিস্ট্যান্স মুভমেন্টের মহাসচিব শেখ আবু কাসেম দাগমাস তার প্রতিক্রিয়ায় বলেছেন, মোহাম্মদ দেইব এবং তার সহকর্মীদের শাহাদাতে জিহাদ ও প্রতিরোধ থেমে থাকবে না, বরং ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার এবং ফিলিস্তিনি ভূমির 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার সংকল্প আরও সুদৃঢ় করবে। ইসলামী জিহাদ মুভমেন্ট পার্টি এক বিবৃতিতে বলেছে যে মোহাম্মদ দেইব এবং তার সঙ্গীরা সাহস, ত্যাগ এবং নিষ্ঠার জীবন্ত উদাহরণ এবং দখলদাররা ফিলিস্তিনি জনগণের প্রাণপ্রিয় নেতাদের শহীদ করে তাদের প্রতিরোধের চেতনা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের উপমহাসচিব জোর দিয়ে বলেছেন যে প্রতিরোধ শক্তির কাছ থেকে ছাড় আদায় করার দিন শেষ হয়ে গেছে এবং হামাসের মহান নেতাদের শাহাদাত মানে প্রতিরোধের সমাপ্তি নয়। ওদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন মোহাম্মদ দেইব এর শাহাদাতের ঘোষণায় শোক প্রকাশ করে বলেছে, ফিলিস্তিনি কমান্ডার এই ভূমি স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ে এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার শহীদ মোহাম্মদ দেইবকে মুসলিম উম্মার মহান শহীদ হিসেবে অভিহিত করেছেন, যিনি ফিলিস্তিনের মুক্তির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সেদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে তাহলে কঠোরভাবে দমন করা হবে। আজ 21-এর বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ডিএমপির বাইরেও র্যাব গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালীন 1 মাসে কোনো ভারী যানবাহন চলবে না। ডিএমপি কমিশনার বলেন, উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। বইমেলা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বইমেলায় খাবারের দোকানে যাতে বাড়তি দাম রাখা না হয় এ বিষয়ে পুলিশকে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান সব আন্দোলন নিয়ে সাজ্জাদ আলী বলেন, ছোট ছোট আন্দোলন করে রাস্তা বন্ধ করা উচিত নয়, পুলিশ কাউকে মারতে চায় না। ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা সংবাদ পরিবেশন করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের সাপ্তাহিক পত্রিকা দ্য অর্গানাইজারের একটি সংবাদের পরিপ্রেক্ষিতে এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ফ্যাক্ট চেক। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ফ্যাক্ট চেক বলছে,
এই প্রচারণার মূল লক্ষ্য হল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অপদস্থ করা এবং শেখ হাসিনাকে তাদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে তার স্বৈরাচারী শাসন পুনরায় চালু করার পথ প্রশস্ত করা। দ্য অর্গানাইজারের সর্বশেষ মিথ্যা অভিযোগ হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরেসের মধ্যে সাক্ষাৎটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটি চ্যালেঞ্জ ছিল। এতে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তাদের দূতাবাস ভালো করেই জানে যে অধ্যাপক ইউনুস বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ পর্যন্ত, এমনকি তাদের সঙ্গেও যারা বাংলাদেশের সমালোচক। ভারতে আজ 31 জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে, 14 এপ্রিল শেষ হবে। আগামীকাল মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে আজ সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী বলেছেন, দেশবাসী আমাকে তৃতীয়বারের জন্য তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজ করার সুযোগ দিয়েছেন, তাতে আমি আপ্লুত। আমি আগামী 25 বছর সমৃদ্ধ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের সংকল্প নিয়েছে এই সরকার। এবারের বাজেট সেই সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এবং এটাই আমাদের লক্ষ্য। এর আগে গতকাল প্রধানমন্ত্রী সংসদে প্রবেশের আগে বলেছিলেন, 10 বছরের মধ্যে প্রথম এই বাজেট অধিবেশন হতে যাচ্ছে যেখানে কোনো বিদেশি ইন্ধন নেই। তিনি বলেন, বিদেশ থেকে কোনো না কোনোভাবে ইন্ধন দেওয়ার চেষ্টা করা হয়, আর এখানে বসে কিছু মানুষ সেই ইন্ধনে মদত যোগান। তবে প্রধানমন্ত্রীর এই বিদেশি ইন্ধন সম্পর্কিত মন্তব্য নিয়ে রাজনীতিকদের অনেকেই মনে করছেন তিনি পরোক্ষভাবে বিরোধীদের টার্গেট করেছেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের 4 বছর পূর্তিকে সামনে রেখে মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বেড়েছে। আজ মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা এই উদ্যোগ নিয়েছে। সামরিক জান্তা ও সেনাবাহিনীর প্রধান মিন অং হ্যাংলাইয়ের নেতৃত্বাধীন সামরিক কাউন্সিল সর্বসম্মতিক্রমে মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সামরিক জান্তা তথ্য দপ্তর আরও জানিয়েছে, দেশটির 2028 সালে রচিত সংবিধানের 425 ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়ানমারের সংবিধান মতে জরুরি অবস্থা চালু থাকাকালীন নির্বাচন আয়োজন করা যায় না। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরে পাল্টা হামলায় ইহুদিবাদী ইসরায়েলের 1 সেনা নিহত এবং 5 জন আহত হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় 15 মাসের ভয়াবহ আগ্রাসন ও গণহত্যার অবসান ঘটাতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরপরই পশ্চিম তীরে দখলদার বাহিনী আগ্রাসন শুরু করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ব্রিটেনের স্কাই নিউজ চ্যানেলের সাথে একান্ত সাক্ষাৎকারে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি, নীতি এবং সিদ্ধান্তগুলো তুলে ধরেছেন। এখানে তার এই সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হল, আর এটি পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো আক্রমণের তাৎক্ষণিক এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল পাগল হয়ে গেছে। যদি তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে, তবে এটি হবে এই অঞ্চলের জন্য এক ভয়াবহ বিপর্যয়। সম্প্রতি ব্রিটেনের স্কাই নিউজ চ্যানেলের সাথে একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি, নীতি এবং সিদ্ধান্তগুলো তুলে ধরেছেন। পার্স টুডের এই প্রতিবেদনে এই সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো। সাংবাদিক আরাকচিকে প্রশ্ন করেন, ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সাথে একটি চুক্তি করার কথা বলছেন। এখানে হুমকি এবং সুযোগ দুটোই আছে। আপনি কি এমন কোন সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে ইরান ডোনাল্ড ট্রাম্পের সাথে কোন ধরনের চুক্তির বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক হবে?
উত্তরে আরাকচি বলেন, ইরানের নতুন সরকার তার পররাষ্ট্রনীতি কার্যকর এবং ভারসাম্যপূর্ণ করার জন্য চেষ্টা করছে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যা আপনি জানেন। সুতরাং এর অর্থ হল আমরা বিশ্বের সব দেশের সাথে যোগাযোগ এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে প্রস্তুত। দুর্ভাগ্যবশত যখন আমি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করি তখন এই অঞ্চলটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল। আমার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক যুদ্ধ সংঘাত প্রতিহত করা এবং এমন পদক্ষেপ নেওয়া যাতে সমগ্র এই অঞ্চলকে উত্তেজনা ও সংঘাত থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমি এই অঞ্চলের প্রায় প্রতিটি দেশেই গিয়েছি যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, এমনকি মিশর এবং বাহরাইনেও গিয়েছি যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই। আমি কিছু বিষয়ে অভিন্ন অবস্থানে পৌঁছার জন্য এই অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি যাতে উত্তেজনা রোধ করা যায়। আমার মনে হয় আমি সফল হয়েছি। একই সাথে আমি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে নতুন করে একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা করছি। আমরা আমাদের আলোচনা চালিয়ে যেতে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস দূর করার জন্য একটি নতুন উপায় খুঁজে বের করতে পরমাণু সমঝোতা জেসিপিওএ-তে ফিরে যেতে চাই, অথবা অন্তত এই ক্ষেত্রে আমরা কিভাবে একটি নতুন সমাধান খুঁজে পেতে পারি তা খতিয়ে দেখতে সম্মত আছি। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা কঠিন ছিল। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট সাংবাদিক আরো প্রশ্ন করেন, আমরা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছি যে ইরানকে আক্রমণ করার জন্য এর চেয়ে ভালো সময় আর কখনো আসেনি, কারণ ইরান সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। এই হুমকি নিয়ে আপনি কতটা চিন্তিত? উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা জানে যে এটি প্রকৃত হুমকি নয়, কারণ তারা আমাদের পক্ষ থেকে কি ধরনের মারাত্মক প্রতিক্রিয়া হবে সে সম্পর্কে ভালো করেই জানে। আমরা স্পষ্ট করে দিয়েছি যে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে যেকোনো আক্রমণের তাৎক্ষণিক এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে, তাই আমার মনে হয় না তারা এমন পাগলামি করবে। আপনার কি মনে হয় ইসরায়েলের তাদের ভূমিতে বসবাসের অধিকার আছে? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে আরাকচি বলেন, সবারই বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু অন্যের জমি দখল করার অধিকার কারোরই নেই। এটি ফিলিস্তিনিদের ভূমি এবং ফিলিস্তিনিদেরই তাদের ভূমি এবং তাদের ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে।